আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আল্লাহ তাআলার কৃপায় আমি মঙ্গলমতি আছি। আজ আমরা নবম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের গদ্যাংশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প নিয়ে আলোচনা করব। তোমরা সব মনোযোগ সহকারে লক্ষ্য করবে, শুনবে। আমাদের আজকের পাঠের বিষয় হলো নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পাঠের বিষয় হলো শুভা। শুভা একটি গল্প লিখেছেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার ছদ্মনাম হল ভানু সিং ঠাকুর। 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাগর পরিবারে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার মহর্ষি দেবনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স রামনাথ ঠাকুর। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনগল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এই শুভা গল্পে আমরা দেখতে পাবো শুভা একটি বাক প্রতিবন্ধী মেয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠটি আমরা শিক্ষা লাভ করে এখান থেকে আমরা শিখন পর পাবো। বাক প্রতিবন্ধীদের মধ্যে আমাদের একটা মমত্ববোধ জাগ্রত হবে। বাক প্রতিবন্ধীদের সমস্যা সম্পর্কে আমরা পুরো ধারণা অর্জন করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, শুধু তাই নয়, এই বাক প্রতিবন্ধী মেয়েরা তাদের যে একটা অনুভূতি আছে, তাদের সাথে প্রকৃতির সাথে মিল আছে, এই জিনিসটা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। এই শুভা গল্পে আমরা যদি এদেরকে কয়েকটি ভাগে ভাগ করে নেই, তাহলে আবার শুভা গল্প সম্পর্কে আমাদের পুরো একটা ধারণা থাকবে। আমরা প্রথমেই করে নেব, দেখো, লক্ষ্য করো। শুভার পরিচয়, শুভার মায়ের পরিচয়, শুভার পিতার পরিচয়, শুভার নিঃসঙ্গতা, যেহেতু বাক প্রতিবন্ধী মেয়ে, শুভার গ্রামের বর্ণনা, প্রকৃতির সঙ্গে তার যে একটা অভিজ্ঞতা রয়েছে সেটার পরিচয়, এমনকি শুভার বন্ধু আছে, বন্ধুদের মধ্যে উন্নত শ্রেণীর বন্ধু রয়েছে। এরপরে শুভার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করেছে। এই সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। আমরা প্রথমেই যাই, দেখলাম আমরা শুভা গল্প থেকে কি শিখন ফল লাভ করতে পারবো। এটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। অর্থাৎ বাক প্রতিবন্ধীদের প্রতি আমাদের একটা মমত্ববোধ, আমাদের একটা সহানুভূতি, এটা গড়ে উঠবে এই গল্প পড়ে। আর এই গল্প পড়ে বাক প্রতিবন্ধীদের প্রতি আমাদের তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সম্পর্কে আমরা সমগ্র ধারণা অর্জন করতে পারব। শুভা গল্পে শুভার পরিচয়, এখানে আমরা লক্ষ্য করতে পারি যে শুভা যদি বাক প্রতিবন্ধী, শুভার মা ছিল, বাবা আছে, এমনকি তার আরো 2টা বোন আছে এবং শুভা। এই নিয়েই শুভাদের পরিবার গঠন হয়। মায়ের বর্ণনা, সদা সর্বদা সন্তানদের মধ্যে কন্যার প্রতি মায়ের একটা মমত্ববোধ, একটু ভিন্নতা থাকে এবং কাছের হয়ে যায়। পিতা চণ্ডীদাস, তার আমরা পরিচয় জানলাম। শুভার নিঃসঙ্গতা,
এই যে সুভার দুটি বোন রয়েছে, তার মধ্যে একটির নাম সুভাষিনী, অর্থাৎ সুভার নাম হলো সুভাষিনী, তার সংক্ষেপে নাম হলো সুভা। তার দুটি বড় বোন সুকেশিনী, সুভাষিনী নাম রয়েছে। আদর করে তার বাপ মা ছোটবেলা থেকে তার দুই বোনের সাথে নামের সাথে সংগতি রেখে তার নাম রেখেছিল সুভাষিনী। সুভা অন্যান্যদের মধ্যে দস্তর মতো অনুসন্ধান অর্থ ব্যয়ে তাদের পরিবারের যে সদস্য ছিল, এই সদস্যদের নিয়ে সুভার বাবা এবং মা সুন্দরভাবে জীবনযাপন করেছিলেন। কিন্তু এই সুভা বাক প্রতিবন্ধী, ছোটবেলা থেকে দেখা যায় আস্তে আস্তে যখন বড় হয়ে যায় সুভা কথা বলতে পারে না। এই সুভা যে বাক প্রতিবন্ধী হয়ে গেল, এখান থেকে সুভার বাপ মায়ের মনে একটি নীরব হৃদয়ের মতো বিরাজ করতেছিল। সুভার নিঃসঙ্গতা, সুভা কথা বলতে পারে না, এই বাক প্রতিবন্ধী। এ কারণে সুভার সাথীরা তাকে খেলাধুলায় অংশগ্রহণ করতে দেয়নি। এ কারণে সুভা একা একই জীবনযাপন করতেন। সারাদিন মান যত বন্ধুরাই থাকুক, কোনো বন্ধুই তাকে কাছে নেয়নি। এ কারণে সুভা নিঃসঙ্গভাবে জীবনযাপন করতে থাকে। এরপরে আছে গ্রামের বর্ণনা। সুভাদের গ্রামটা ছিল তার ছোট্ট একটা গ্রাম, একটা নদীর ধারে। নদীর দুকুল দিয়ে সারি সারি গাছ, একবারে নদীর তীরেই সুভাদের বাড়ি। সেখানে নৌকা নিয়ে লোকজন যাতায়াত করতে অনায়াসেই চোখে পড়তো সুভাদের আঙিনা। যেহেতু সুভাদের বাড়িটা একারে নদীর ধারে ছিল, এ কারণে সুভাদের বাড়িটা সবাই সদা সর্বদা চোখ তুললেই চোখে পড়ত। প্রকৃতির সঙ্গে অভিন্নতা, যদিও তার কাছের বন্ধুরা বা অন্যান্য ছেলেমেয়েরা তাকে খেলায় সাথী হিসাবে অংশগ্রহণ করে নাই, তারপর আমরা লক্ষ্য করি প্রকৃতি যেমন নিস্তব্ধভাবে থেমে যায়, ঠিক অনুরূপভাবে সুভা প্রকৃতির মতো একভাবে নীরবভাবে জীবনযাপন করে। এ কারণে প্রকৃতির সঙ্গে সুভার একটা অভিন্ন সম্পর্ক রয়েছে। কিন্তু সুভার দুটি বন্ধু ছিল। সুভাদের দুটা গাভী ছিল। সুভাদের দুটা গাভী সুভার কাছে খুব প্রিয় ছিল। একাকী যখন সুভার মনে কোনো কষ্ট, কোনো জ্বালা যন্ত্রণা জাগত, তখন সুভা দৌড়িয়ে গিয়ে সেখানে গাভীদের পাশে দাঁড়িয়ে যেত। গাভীরাও যেন চোখ ইশারা করে তাকে কাছে নিত এবং গা এড়িয়ে দিত। এছাড়াও উন্নত শ্রেণীর জীববন্ধু ছিল সুভাদের গ্রামে প্রতাপ নামে একটি ছেলে। অকর্মণ্য, কাজকর্ম করত না, শুধু তার বড়শি দিয়ে মাছ ধরার একটা শখ ছিল। এই সুভাদের বাড়ির পাশে প্রতাপ এসে প্রতিদিন বড়শি দিয়ে মাছ ধরত। একবারে দিনের মধ্যাহ্নভাগে যখন ঘর গৃহস্থের কাজ থেকে গৃহস্থরা বা গৃহিণীরা কাজের অবসরে একটু ঘুমিয়ে যেত, লোকজনের চলাচল যখন একটু কমে যেত, মাঠের কাজকর্ম যখন একটু থেমে যেত, ঠিক মধ্যাহ্নভাগে প্রথম ছেলেটি এসে
সেখানে বড়শিতে মাছ ধরত। আর মাঝে মধ্যেই সুভা কি করতো, একটা সুন্দর করে পান নিয়ে তার কাছে এগিয়ে আসতো এবং পানটা হাত বাড়িয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করত। এই ছিল সুভার একটি জীববন্ধুদের মধ্যে অন্যতম বন্ধু। সুভার একটি অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। সুভা মনে মনে ভাবত, প্রতিদিন প্রতাপ এসে এখানে মাছ ধরে, আমি যদি একটা রাজকুমারী হতাম, মৎস্য কুমারীর মতো হতাম, তাহলে পানির উপরে এসে হঠাৎ করে একটা মণি নিয়ে, মূল্যবান একটি মণি নিয়ে হাজির হতাম সুভার, অর্থাৎ প্রতাপের পাশে রেখে যেতাম। প্রতাপ সেটা পেয়ে খুশি হতো, আর সেই লোভে লালায়িত হয়ে প্রতাপ হয়তো পানির অতল গর্ভে তলিয়ে যেত সুভাকে খোঁজ করার জন্য। সেখানে যা দেখত সুভা রাজ পালন করে বসে আছে, কিন্তু এরকম প্রার্থনা করে সে ফলবান হতে পারেনি। একসময় সুভা যখন বড় হয়ে যায়, আস্তে আস্তে তার দেহ মন প্রশস্ত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন সুভা একদা এক জ্যোৎস্নাময়ী রাত্রিতে সে জানালার পাশে এসে দেখে চন্দ্রময়ী রাত। সে নিজেকে নিয়ে অনেক কিছু ভাবে, কিন্তু ভাবে ফলবান হতে পারে নাই। শেষ মুহূর্তে তার মা, সুভার বাবা সুভাকে নিয়ে বড় চিন্তার মধ্যে এসে যায়। আমরা সমাজে লক্ষ্য করতে পারি, যারা একটু ভালো চলে, ভালো পড়ে, ভালো খায়, তাদের প্রতি মানুষ একটু হীনতা পণ্যের লক্ষ্য করে। অনুরূপভাবে সুভাদের প্রতি এরকম গ্রামের লোকজন কটাক্ষ বাক্য প্রিয়মন দৃষ্টি দিয়ে দেখত। সুভার মা বাবার মনে একটু কষ্ট জাগত যে সুভা বড় হয়ে গেছে, এখান থেকে সুভাকে যদি সঠিকভাবে সুন্দরভাবে, যেহেতু সুভার আর দুটি বোন ছিল, অনেক টাকা খরচ করে ধূমধাম করে অন্য পরিবারে পাত্রস্থ করেছে, সুভা বাক প্রতিবন্ধী হওয়ার কারণে সুভাকে বিয়ে দিতে পারেনি। এজন্য বাবা মায়ের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। এই নিয়ে সমাজের মানুষেরা একসময় সুভাদেরকে এক ঘরে করে রাখার চিন্তা ভাবনা করে। একসময় সুভার বাবা অন্য দেশে চলে যায়। অন্য দেশে চলে যাওয়ার পর সেখান থেকে হয়তো মনে করেছে যে অন্য দেশে গিয়ে তাকে বিয়ে দিতে পারবে। এই চিন্তা ভাবনা করে যখন বাড়িতে আসার পর সুভাকে বলে, চলো মা, আগামী দিন আমাদেরকে কোথায় যেতে হবে, অন্য দেশে যেতে হবে। তখন সুভা তার দৌড়িয়ে পোষা প্রাণী, একটি বিড়াল, দুটো গাভী, তাদের কাছে দৌড়িয়ে যায়। একটা ছাগল ছানা ছিল, তাদের কাছে দৌড়িয়ে যায় এবং তাদের কানে কানে কি যেন পিস 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 করে বলতে থাকে। যেমন সুভার পোষা প্রাণীগুলো যেমন কথা বলতে পারে না, সুভা একটা বাক প্রতিবন্ধী মেয়ে, কথা বলতে পারে না, কিন্তু সুভায়ের অন্তরের দুঃখ কষ্ট সবাই তারা বুঝতে পারে। একদা পরের দিন সুভা যখন নদীর ঘাটে বসে থাকে, প্রতাপ জানতে পেরে বলে, আদর করে ডাকে, ফিরে সু, তোর নাকি বিয়ে, হয়তো তোর বিয়ে হলে আর দেখাই হবে না। এই চিন্তা চেতনা প্রতাপের মনেও জাগে। কিন্তু আমরা জানি যে ছোট গল্প, এই ছোট গল্পের মধ্যে থাকে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা,
নিতান্তই সহজ সরল, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হলো না শেষ। আমরা এই শুভকল্পে এখানে লক্ষ্য করতে পারলাম, এখান থেকে ধারণা আমাদের জন্মেছে যে শুভর শেষে বিয়ে হয়েছিল কিনা জানি না, যেহেতু ছোট গল্পের বৈশিষ্ট্য এটাই। এতে করে পাঠক পাঠিকাদের বা শিক্ষার্থীদের আরও কিছু জানার আগ্রহ বা কৌতূহল জাগে। কিন্তু লেখক এমনভাবে ছোট গল্প সাজিয়ে দেন যে সেখানে অনেক দুঃখ কষ্ট থাকে, অনেক ব্যথা থাকে, ছোট প্রাণ। এতে করে আমাদের অন্তরের তৃপ্তি আমাদের শেষ হয় না, দেখা যায় শেষ হয়ে হলো না শেষ। এই শুভ গল্পের শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করতে পারবো, এখানে কঠিন কঠিন শব্দ অর্থগুলো আছে, সেই শব্দ অর্থগুলো জানার চেষ্টা করব। যেমন থাকে গর্ভের কলঙ্ক, তর্জমা অনিমেষ, বিজন মুহূর্ত, বাখারি। বিজন মুহূর্ত বলতে কোলাহল মুক্ত প্রকৃতির দিক। এরকমভাবে যদি আমরা এখান থেকে কঠিন কঠিন শব্দ অর্থ জানতে পারি, হয়তো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা আমরা অর্জন করতে পারব। আমরা সুন্দর করে যদি এই গল্পটা পড়ি, ধারণায় রাখি, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তর দিতে পারবো, বড় ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবো, উচ্চতর ধারণা, অনুধাবন, এ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মনমানসিকতা অর্জন করতে পারবো। এখান থেকে আমরা যদি সৃজনশীল প্রশ্ন করতে পারি, তাহলে দেখা যাবে প্রশ্ন করার ক্ষমতা যদি আমাদের ভিতরে এসে যায়, উত্তর জানার ক্ষমতা এসে যাবে। আমরা এর সাথে সাদৃশ্য রেখে সৃজনশীল প্রশ্নের জন্য এই পাঠের সাথে সাদৃশ্য রেখে, দেখো মিনু নামের একটা গল্প আছে, নবম দশম শ্রেণীর পাঠ্য বইতে অন্ধবধূ একটা কবিতা আছে। দেখবে সপ্তম শ্রেণীর লখার 21-এ একটি গল্প আছে, হেলেনকারের একটা গল্প আছে। এগুলো যদি আমরা পড়ি, এর সাথে সামঞ্জস্য রেখে সাদৃশ্য বইতে সাদৃশ্য অবশ্যই আছে, এগুলোর থেকে জানতে আমরা একটা অনুচ্ছেদ তুলে ধরতে পারি, সেখান থেকে প্রশ্ন করতে পারি, প্রশ্ন করে প্রশ্নের উত্তর দানের সক্ষমতা অর্জন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই যে লেখক পরিচয়, লেখক পরিচিতি, এখান থেকে বহু প্রশ্ন আসবে। আমরা লেখক পরিচয় যদি ভালোভাবে জানতে পারি, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষমতা অর্জন করতে পারি। শুধু তাই না, আমরা যদি এই শুভ গল্পটি সুন্দরভাবে বারবার করে মনোযোগ সহকারে পড়ি, তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্নের, অনুধাবনমূলক প্রশ্নের, উচ্চতর চিন্তন ধারণার প্রশ্নের উত্তর দানের সক্ষমতা অর্জন করতে পারব। এমনকি আমরা একটা উদ্দীপকও তৈরি করতে পারবো, আর সেই উদ্দীপক তৈরি করে সেখান থেকে আমরা প্রশ্ন করতে পারবো, উত্তর দানের সক্ষমতা অর্জন করব। আগামী দিন আমি তোমাদের কাছে বাড়ির কাজ দেব। সেই বাড়ির কাজগুলোর হলো, প্রথমে তোমরা খাতায় লিখে রাখো, আগামী দিন ক্লাসে এনে আবার কাছে জমা দিবে। নীরব হৃদয়ের ভার বলতে কি বোঝো? নীরব হৃদয়ের ভার, নীরব হৃদয়ের ভার বলতে কি বোঝো? এই প্রশ্নটি আগামী দিনের বাড়ির কাজ দেওয়া থাকলো।
এখান থেকে আমি ছোট ছোট করে প্রশ্ন করব, তোমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দানের সক্ষমতা অর্জন করে আসবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দানের সক্ষমতা অর্জন করতে পারবে, এমনকি উচ্চতর ধারণা তোমরা নিতে পারবে। আশা করি তোমরা বাড়িতে সুন্দর মন নিয়ে পড়াশোনা করবে, আগামী দিনে উত্তর দানের সক্ষমতা অর্জন করে ক্লাসে আসবে। আজ এ পর্যন্তই। তোমাদের মঙ্গল জীবন কামনা করি, তোমাদের সুন্দর জীবন কামনা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।